সংখ্যা তো আমরা জানি, তাই তো? বাস্তব সংখ্যাকে আমরা বলছিলাম মূলদ এবং অমূলদ, এই দুইটা সংখ্যাকেই আমরা বাস্তব সংখ্যা বলে থাকি সাধারণত। এখন মূলদ সংখ্যাকে আমরা জানি তো, মানে আমরা যে সমস্ত সংখ্যা ভগ্নাংশে প্রকাশ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে মূলদ। ভগ্নাংশ বুঝি তো? জি স্যার। মানে দুইটি মূলের অনুপাত বা ভাগফলকে আমরা বলি হচ্ছে ভগ্নাংশ বলে থাকি, তাই তো? যেমন আমরা মূলদ সংখ্যা বলি 2/3, 1/2, এগুলো হচ্ছে আমাদের বলি হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি? যে সমস্ত সংখ্যা ভগ্নাংশে প্রকাশ করা যায় না, p/q আকারে বা 2/3 এর আকারে প্রকাশ করা যায় না, সেটাকে আমরা বলি হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আমরা যেটা বলি বাস্তব সংখ্যার একটা শ্রেণী বিন্যাস আছে। বেসিক্যালি বাস্তব সংখ্যাকে কতগুলো ভাগে ভাগ করা যায় আমরা দেখতে পারতেছি। প্রথমে বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করছে, একটাকে বলতেছে মূলদ আর একটাকে বলতেছে অমূলদ। আর মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আবার পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। জিরোটা হচ্ছে ধনাত্মক না ঋণাত্মক না, এই জন্য মাঝামাঝি আমরা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে মৌলিক সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যাকে ভাগ করছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা আছে? বলতে পারো? কেউ একটু বলো তো মৌলিক সংখ্যাটা কি? করলে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, এটা মানে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে আমরা বলি মৌলিক সংখ্যা। আর যেটাকে ওই সংখ্যা এক এবং অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা কতগুলো আছে তোমরা জানো? মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত ধরে নাও, কয়টা আছে? স্যার 25টা। 25টা। ধন্যবাদ। কে বলছো? তোমাকে ধন্যবাদ, তুমি মৌলিক সংখ্যা সম্বন্ধে তোমার ধারণাটা ভালোই আছে। এরপরে আমরা ভগ্নাংশ আছে, সাধারণ ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বলতে কিছু বুঝি? ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। এটা নাম শুনছো? লব চেনো? লব কোথায় থাকে? আর উপরে থাকে। আর হর কোথায় থাকে? নিচে। ছোটবেলায় অনেকে বলতো দুধের স্বর থাকে কোথায়? উপরে। কিন্তু অঙ্কের এই স্বরের জায়গায় হর হয়ে গেছে, তো হরটা কোথায় থাকে? নিচে। এটা মনে রাখার জন্য জাস্ট। আর তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে উপরেটা লব ছোট থাকবে, হর বড় থাকবে। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লবটা বড় হবে, হরটা হচ্ছে ছোট হবে। আর এর সাথে আছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি? মিশ্র মানে কি? একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা ভগ্নাংশ থাকবে, সেটাকে আমরা বেসিক্যালি বলবো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এরপর আছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ বুঝি? দশমিক ভগ্নাংশ কি? হ্যাঁ, কেউ বুঝি কি? মানে আমরা যতগুলো বাস্তব সংখ্যা আছে তার মানে সেইগুলো আমরা সবগুলো আমরা কি করতে পারি? দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। দ্যাট মিনস হচ্ছে কোন সংখ্যাকে 10 বা 100 দিয়ে ভাগ করলে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এখন এই দশমিক ভগ্নাংশ আবার কয় ধরনের আছে জানো? একটা আছে 3 ধরনের আছে। কয় ধরনের আছে? 3 ধরনের আছে। আচ্ছা, আমি তো জানি 2 ধরনের। হ্যাঁ, 2 ধরনের না? 2 ধরনের না, 3 ধরনের আছে। আচ্ছা, 2 ধরনের জানো, 3 ধরনের বলে দিব আর কি। একটা হচ্ছে সসীম, আর একটা হচ্ছে অসীম, আর একটা হচ্ছে আবৃত। আবৃত বা হ্যালো, জি স্যার, আসছে। আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে তো, তাই তো? আচ্ছা, দেখা যাচ্ছে। আমরা ন্যাচারাল নাম্বার সম্পর্কে ধারণা আছে তোমাদের? স্বাভাবিক সংখ্যা।
স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যেটা হচ্ছে আমরা যে সংখ্যা দিয়ে গণনা করি 1 2 3 4, এটাকে আমরা বলি হচ্ছে, এটা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা হতে হবে, এটাকে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা আমরা যেটাকে বলি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা। মাইনাস নেগেটিভ হতে পারে এবং পজিটিভ হতে পারে, এবং শূন্য সহ এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর যেটা আমরা বলতেছিলাম ভগ্নাংশ, মানে যে সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভাগফল, তাকে আমরা নরমালি বলবো কি ভগ্নাংশ বলবো। ভগ্নাংশ বলি, হ্যাঁ ফ্র্যাকশন বা ভগ্নাংশ, ইংরেজিতে আমরা বলি ফ্র্যাকশন আর বাংলায় আমরা বলি হচ্ছে ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশের বলতেছিলাম যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আমরা বলে ফেলছিলাম। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব হবে ছোট, হর হবে বড়। আর অপ্রকৃত ভগ্নাংশ লবটা কি হবে, লব হর দুটোই সমানও হতে পারে, আর হরটা কি হবে ছোট হবে, আর লবটা কি হবে বড় হবে। আর মিশ্র ভগ্নাংশ যেটাকে আমরা বলতেছিলাম, একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা হচ্ছে লব ছোট হর বড়, একটা পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ হবে, দ্যাট মিন্স লব ছোট হর বড়, এটাকে আমরা বলবো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন যেটা আমরা বলতেছিলাম মৌলিক সংখ্যা সম্পর্কে বলতেছিলাম, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা যেটা আমরা বললাম 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা পাওয়া যাবে, 4টা, কি 2 3 5 7। 11 থেকে 20 পর্যন্ত পাওয়া যাবে 4টা, 11 13 17 19। 21 থেকে ছোট ছোট কোশ্চেন এরকম ভাগ করে দিতে পারে, 1 থেকে 100 পর্যন্ত বলতে পারে, ছোট্ট করে বলে দিলে 1 থেকে 10 পর্যন্ত কয়টা আছে এত, এবং 20 থেকে 30 পর্যন্ত আছে দুটো, দ্যাট মিন্স 23 29। 31 থেকে 40 পর্যন্ত কয়টা আছে, দুইটা আছে, 31 37। এভাবে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, 25টা আছে। মোটামুটি সবাই জানি, তাই তো? জানার উপরেও আমি তোমাদের একটু আলাপ করতেছি, ঠিক আছে? এরপর যৌগিক সংখ্যা। কেন একক সংখ্যা? হ্যাঁ, কেন একক সংখ্যা? একক সংখ্যা 1 কে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, দ্যাট মিন্স আমরা বলতেছি মৌলিক সংখ্যা বলতেছে 1 এবং ওই সংখ্যা, কিন্তু ওই সংখ্যা বলতে সংখ্যার একটা অংশ থাকে, এই জন্য 1 কে সাধারণত মৌলিক সংখ্যা হিসেবে ধরে না। কিন্তু একক সংখ্যা কেন? একক সংখ্যা এটা যেহেতু মৌলিকের মধ্যে ভরতেছে না, জন্য শূন্য ওরকম একক সংখ্যা হিসাবে চিন্তা করে, একও এরকম একক সংখ্যা আর কি। এরপর আমরা যেটা বললাম যে যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা আমরা বুঝি এক ওই সংখ্যা এবং অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি যে যৌগিক সংখ্যা। আর মূলদ সংখ্যা আমরা বলছি যেসব সংখ্যা হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেগুলোকে আমরা বলি হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারি না, এর দশমিক রূপ অসীম হয় বা পুনরাবৃত্তি নয়, দ্যাট মিন্স কন্টিনিউয়াস অসীম, দশমিকের পরে চলতে এসে শেষ হয় না, সেটাকে আমরা বলছি অমূলদ সংখ্যা বা ইরেশনাল সংখ্যা। আমি যে বলতেছিলাম যে দশমিক ভগ্নাংশ কয়টা, আমরা বলতেছিলাম হচ্ছে 3 প্রকার হতে পারে। সসীম দশমিক ভগ্নাংশ, সসীমটা কি হচ্ছে যে দশমিক ভগ্নাংশে দশমিকের ডান দিকে সংখ্যাগুলো আমরা যদি সসীম হয়, আমরা বলতে পারি 5টা আছে, 10টা আছে, 20টা আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে সসীম ভগ্নাংশ। আর এছাড়া আছে আবৃত বা পুনঃপণিক দশমিক ভগ্নাংশ, মানে যে সমস্ত দশমিক ভগ্নাংশের ডান দিকের অঙ্কগুলো সব হতে পারে অথবা পর পর থাকা কিছু অংশ বারবার আসে,
মানে পুনঃ পুনঃ আসে, এটাকে আমরা বলি হচ্ছে আবৃত দশমিক বা পৌনঃপুনিক দশমিক বলে থাকি আর কি। যেমন 3.33333 এই আজীবন 3 থাকতে পারে, অথবা হতে পারে 2.45, আবার 4.5 এরকম করতে করতে আর কন্টিনিউ করতে পারে। এইগুলোকে আমরা বলি হচ্ছে আবৃত দশমিক। এর জন্য যদি কন্টিনিউয়াস 3 থাকে তাহলে একটা 3-এর উপর আমরা একটা পুটুলি দেবো, এই পুটুলিটাকে আমরা বলি হচ্ছে পুনঃপুনিক। এই পুনঃপুনিক বসাই দিলে আর অতগুলো 3 আমাদের লেখা লাগে না। যদি আমাদের 2টা থাকে তাহলে 2টার উপরেই আমরা কি করবো, পুনঃপুনিক। যদি 3টা থাকে তখন 3টার জন্য আমরা প্রথমটা দিব এবং শেষেরটা দিব, মাঝেরটাতে আমরা দেব না। বুঝা গেছে? স্যার বলো, কিছু প্রশ্ন আছে? আপনি যেটা বললেন যে দশমিক 3 প্রকার, হ্যাঁ, কিন্তু যেহেতু আবৃত দশমিকও দশমিকের প্রকারভেদের ভিতরে পড়ে, হ্যাঁ, সেহেতু অনাবৃত দশমিকও তো দশমিকের ভিতরে পড়তেছে না? হ্যাঁ, দশমিকের ভিতর তো। তাহলে তো হচ্ছে আপনার দশমিক ভগ্নাংশ 4 প্রকার হয়ে না গেল। না, 4 প্রকার হচ্ছে কেন, 3 প্রকারই আছে। দশমিকের পরে সংখ্যা তুমি হিসাব করবা। একটা যদি আমি যেটা বলি 2/3, এরকে যদি আমি ভগ্নাংশে পরিণত করি, দশমিকের পরে আমরা কয়েকটা সংখ্যা জানবো, মানে জানা সংখ্যা থাকতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে সসীম। কথা কি বোঝা যাচ্ছে? জি। আর পৌনঃপুনিক হচ্ছে দশমিকের পরে একই সংখ্যা বারবার আসতে পারে, অথবা 2টা সংখ্যাও বারবার আসতে পারে, অথবা 3টে সংখ্যাও বারবার আসতে পারে। তখন ওই একটা সংখ্যা যদি বারবার আসে তাহলে একটার উপরে আমরা এই পৌনঃপুনিক পুটুলিটা দিলেই দ্যাট মিন্স আর আমার লেখা লাগবে না। 2টার উপর থাকলে আমরা 2টার উপরে, হ্যাঁ, 2টার উপরে আমরা পৌনঃপুনিক দেব। যদি 3টা আসে, 3টার পর আবার 3টা আসতেছে, আবার 3টা আসতেছে, তখন 3টার উপর পৌনঃপুনিক দিব না, প্রথমটার উপর দিব আর শেষটার উপর পৌনঃপুনিক দিব। তাতে বোঝা যাবে যে আমি 3টার উপরই আমি পৌনঃপুনিক দিয়েছি। কথা কি বোঝা গেছে? আর এটা হচ্ছে অসীম। এই দশমিকের অনাবৃত, হ্যাঁ বলতেছি। আবৃত অনাবৃত হচ্ছে ওই যে আবৃত ভগ্নাংশ যেটা আমরা বলতেছিলাম, এটার মধ্যে আমরা একটা অংশ পাবো আবৃত, দ্যাট মিন্স যার উপর পৌনঃপুনিক বসানো হচ্ছে সেটাকে বলে হচ্ছে আবৃত। আর এটা হচ্ছে যার উপর পৌনঃপুনিক নাই তাকে বলবো হচ্ছে অনাবৃত। কথা বোঝা গেছে? বোঝা গেছে? আবৃত অনাবৃত বুঝছো? আর আছে অসীম ভগ্নাংশ, মানে যে ভগ্নাংশের দশমিকের ডান দিকের সংখ্যা অসীম, দ্যাট মিন্স আজীবন লিখলেও শেষ হবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এই যে আমরা ভগ্নাংশগুলো দিলাম, এখান থেকে ছোট ছোট আমাদের কোশ্চেন গুলো তৈরি হবে। যেমন পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিকের অঙ্ক আমাদের থাকবে। কথা কি বোঝা যাচ্ছে? আমি এই পৌনঃপুনিকের অঙ্ক কিভাবে করে তোমরা তো অনেকেই জানো, তাই তো? জানো না? জানো পৌনঃপুনিক কি করে ভাঙে? জানি স্যার। আচ্ছা, তারপরে আমি দেখাবো তোমাদের। এখানে দেখো, একটু দেখাইছি, একটা সমস্যার মতন দেওয়া আছে। দেখো 0.4 উপর পৌনঃপুনিক আছে, 5 উপর পৌনঃপুনিক আছে। এটাকে আমরা কি করে ভাঙবো? দ্যাট মিন্স হচ্ছে এই পৌনঃপুনিক ভাঙার জন্য, আচ্ছা, আমরা হ্যাঁ যার উপর আমরা হ্যাঁ পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা আছে বা পৌনঃপুনিক যে সংখ্যাটা আমরা লিখবো, এবং যার উপর পৌনঃপুনিক আছে তার জন্য আমরা কি করব? 9 বসাবো। যে কয়টা পৌনঃপুনিক থাকবে সেই কয়টা 9 বসাবো। দ্যাট মিন্স দশমিকের আগে, দশমিকের পরে যদি কোনো সংখ্যার উপর পৌনঃপুনিক না থাকে সেটার জন্য আমরা কি বসাবো? 0 বসাবো। আর যার উপর পৌনঃপুনিক থাকবে, যে কয়টার উপর পৌনঃপুনিক থাকবে সেই কয়টা আমরা কি বসাবো? 9 বসাবো। এটা মোটামুটি আমরা সবাই জানি তো? তাহলে আমরা এই অঙ্কটা করছি, দেখো 0.45, এই 45 এর উপর পৌনঃপুনিক আছে, 45 উপরে লব হবে, আর এই 45 এর পৌনঃপুনিকের জন্য 2টা 9 হবে। এখন এটা কাটাকাটি করছি, কাটাকাটি করলে কত আসছে? 5/11।
এখানে দ্যাট মিন্স ক খ গ এর মধ্যে দেওয়া ছিল 41/99, 5/11, 41/90, হাফ। তাহলে আমরা এইভাবে উত্তরটা নিজে ছোট্ট করে পাশে, দ্যাট মিন্স হচ্ছে তোমাদের যে কোশ্চেনটা দেওয়া হচ্ছে সেই কোশ্চেনের পাশে তুমি একটু রাফ করতে পারবা, কোশ্চেনটা তো ফেরত দিতে হবে, রাফ করতে পারবা, রাফ করে তুমি তাড়াতাড়ি কি করতে পারবা, উত্তরটা তৈরি করতে পারবা। কথা বোঝা গেছে? দেখো দ্বিতীয়টা আছে 0.1 আর 4 এর উপর 10 পুনঃপণিক, 5 এর উপর পুনঃপণিক আছে। এখন আমরা দ্যাট মিন্স বুঝাইতে চাচ্ছি যে ওই যে দশমিকের পরে একটা ফাঁকা দেওয়ার পরে পুনঃপণিক থাকলে কি অবস্থা দাঁড়ায়, দুইটা ফাঁকা দেওয়ার পরে। এখন আমরা এটাকে দেখো দ্বিতীয়টার উত্তরে আমরা কি করছি, আমাদের এই দশমিকের পরে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা প্রথমে আমরা লিখব, আর পুনঃপণিক ছাড়া যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাটা আমরা কি করব, বিয়োগ করব। দ্যাট মিন্স একটা পুনঃপণিক ছাড়া আছে, একটা আমরা কি করছি, বিয়োগ করছি। আর এই পুনঃপণিক 4 এবং 5 এর জন্য দুইটা 9 বসছে, আর বাম পাশে একটা সংখ্যা থাকার জন্য কি বলছে, একটা শূন্য বসে। তাহলে এখানে আমরা করলে 144 বাই কত, 990 হচ্ছে। এটা আমরা কাটাকাটি করলে পাওয়া যাবে 8/55। এখন দেখো আমাদের এখানে কোশ্চেনের মধ্যে ছিল 44/990, 145/990, 8/55, 8/990। তাহলে আমরা ছোট্ট করে ডান দিকে একটু করে তারপরে আমরা কারেক্ট উত্তরটা আমরা বসাবো, কত হবে, 8/55। এই পরের অঙ্কটা দেখো, এটা হচ্ছে 3 এর উপর 0.8, 3 এর উপর হলো পুনঃপণিক আছে, পুনঃপণিকটা কার উপর আছে, 3 এর উপরে আছে। এখন একটা সংখ্যা বাদ দিয়ে 0.83 এই আগের মতনই, এখন এখানে বিয়োগ হবে কত, 8 বিয়োগ হবে, আর 3 এর উপর পুনঃপণিক আছে সেজন্য 9, এবং বাম পাশে একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য বসছে। এটা করলে আমরা 6/5 আমরা পাবো। এরপরে আরেকটা দেখানো হচ্ছে 3টার উপরে, দ্যাট মিন্স কিছু বলবা? আমার মনে হয় না যে এগুলো আমাদের প্রয়োজন এখন। আচ্ছা, এগুলো বেসিক জিনিস, আমি অনেকগুলো যাব না, এই বেসিক জিনিসগুলো আমাদের একটু লাগবে। কথা কি বুঝছো? মনে করো যে যারা সায়েন্সে আছে তারা তো মোটামুটি ভালো করছো এবং ভালোই পারবা, কিন্তু যারা আর্টস এবং কমার্সের আছে এই জিনিসগুলো, আমি স্যাম্পল দেওয়া শব্দের অর্থ হচ্ছে এই জিনিসগুলো তোমরা মানে ধার্য করে ফেলবা, দেখবা যে তাহলে পরীক্ষার হলে তোমাদের উত্তর করতে সমস্যা হবে। ঠিক আছে? আর্টসেও জেনারেল ম্যাথ আছে স্যার। হ্যাঁ, আর্টসেও জেনারেল ম্যাথ আছে। হ্যাঁ সবারই আছে, দ্যাট মিন্স আর্টস ওরা তো ম্যাথে একটু ভয় পায়, এই জন্যই ওরা একটু কাঁচা থাকে, এই জন্য আমরা আলাপ করে নিলাম আর কি। এরপরে তোমার চ্যাপ্টার যেটা আছে সেট এবং ফাংশন, তাই তো? প্রথম চ্যাপ্টারে আমাদের এই যে বাস্তব সংখ্যা যেটা ছিল, রিয়েল নাম্বার যেটা ছিল সেটা মোটামুটি এ ধরনের হবে, এবং রিয়েল নাম্বার থেকে তোমাকে ছোট ছোট কোশ্চেন থাকবে, মানে দু একটা সংখ্যা দিয়ে বসবে যে এটা কোনটা, এটা মূলত বা অমূলত কিনা বলো, বা এটা মান কত, বা দুটো যে পুনঃপণিক দিয়ে দিবে এর ভগ্নাংশ প্রকাশ করো, এই সংখ্যাগুলো তোমাদের মধ্যে থাকবে, এগুলো একটু খেয়াল করতে হবে। এখন আমরা সেট সম্পর্কে ধারণা সবারই আছে, তাই না? আমরা বলি আমরা বাস্তব জগৎ হতে পারে, চিন্তা জগৎ হতে পারে, যে জগতেই যাই না কেন এই বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা নরমালি সেট বলে থাকি। সেটকে ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা, যেমন হতে পারে এফ, যেমন আমরা দেখছি এ সমান সমান এ বি সি ডি, এই যে এ বি সি ডি সেটের, এই সেটের যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো থাকে একে কি বলে সবাই জানি তো? এর নাম হচ্ছে এলিমেন্ট বা সেটের উপাদান। দ্যাট মিনস হচ্ছে এটা সেট হতে পারে, সংখ্যার সেট হতে পারে, অঙ্কের সেট হতে পারে, বা আমার কোনো সাবজেক্ট বা বিষয়ের সেট হতে পারে, মানুষের নামের সেট হতে পারে। এগুলো হচ্ছে আমরা সেটের কিছু একটা উদাহরণ বলতে পারি আর কি। সেট প্রকাশের পদ্ধতি আছে, সেট দুইভাবে প্রকাশ করে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে শর্ত ছাড়া 1 2 3 4 5 6 এরকম থাকবে, বা 5 10 15 এরকম কোনো শর্ত থাকে না। আর তালিকা পদ্ধতিতে শর্ত থাকে, যেমন সি এক্স বিলংস টু এন, এরপর such that x square greater than 9,
এবং এক্স কিউব লেস দেন 130। এই যে সংখ্যাগুলো বলছে এখানে একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত সাপেক্ষে আমাদের যে কাজগুলো করতে হয় সেটাকে আমরা বলবো হচ্ছে সেট বিল্ডার মেথড বলবো আর কি। এখন সেট আছে, সসীম সেট আছে, অসীম সেট আছে। সসীম সেট গুলো কি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করতে পারি সেটাকে আমরা বলবো হচ্ছে সসীম সেট। যেমন 3 4 5 6 বা 1 2 3 ডট 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 90, দ্যাট মিন্স 90 পর্যন্ত আমরা গুনতে পারি, এগুলো আমরা বলবো হচ্ছে সসীম সেট। আর অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, 1 2 3 4 5 6 আরো অনেক আছে, অসীম পর্যন্ত আছে, সেটাকে আমরা বলবো অসীম সেট। আর আছে কি আমাদের ফাঁকা সেট সম্পর্কে ধারণা থাকতে হবে, যে সেটের কোনো উপাদান থাকে না সেই সেটটাকে আমরা ফাঁকা সেট বলি। ফাঁকা সেটটাকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি? ফাই দিয়ে সাধারণত ফাঁকা সেটকে প্রকাশ করি। এরপরে আমাদের আছে উপসেট আছে, উপসেট চিনি সবাই, বা সাবসেট বলি একটা, মানে একটা যদি আমাদের সেট দেওয়া থাকে সেই সেটকে আরো কতগুলো সেটে ভাগ করা যায় সেই সেটটাকে আমরা বলি হচ্ছে উপসেট। যেমন যে সেটটা থাকবে সেই সেটটাই একটা উপসেট, এবং এই সেটের যে কটা এলিমেন্ট গুলো থাকবে সেই এলিমেন্ট গুলো ছোট ছোট করে ভেঙে, দ্যাট মিনস এ বি সি, তাহলে প্রথমে হচ্ছে এ বি সি আমাদের একটা সেট হবে, এর এর সাথে সম্পর্ক আছে কি বি, বি দিয়ে একটা উপসেট হবে, এর সাথে সম্পর্ক আছে কি সি, এরপরে বি আছে, বি এর সাথে সম্পর্ক কার আছে? সি, দ্যাট মিনস এটা উপসেট হলো। আর এ বি সি ওরা নিজেরাই আলাদা আলাদা এক একটা উপসেট হয়ে যাবে, এবং ফাই সেটটাও একটা হচ্ছে আমাদের উপসেট। এই জিনিসগুলো আমাদের, যেহেতু তোমরা ম্যাট্রিক পাস করাচ্ছি এগুলো জানো, এগুলো স্মরণ কেন করাচ্ছি? এই জিনিসগুলো তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে, একটা সেট দিয়ে দিবে তখন বলবো যে এর সাবসেটটা তৈরি করো। এখন যে উপসেটের জন্য আরেকটা আছে প্রকৃত উপসেটের আরেকটা শব্দ ব্যবহার করা হয়, মানে আমরা কোন সেট থেকে যে উপসেট গুলো তৈরি করতেছি সেই উপসেট গুলোর মধ্য থেকে সব মানে উপাদানের সংখ্যা যেটা কম থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত উপসেট। যেমন 2 3 3 5 6 আরটা আছে 3 5, দ্যাট মিনস এটা হলো ছোট, এটাকে আমরা বলবো হচ্ছে ওই সংখ্যাগুলো এর মধ্যে থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত উপসেট। এটাও হচ্ছে সেটের সমতা বলবো, মানে দুইটা সেট কখন সমান হবে, দ্যাট মিনস দুইটা সেটের উপাদান যদি আমরা একই হয় তাহলে সেই দুইটাকে আমরা সমান সেট বলবো আর কি। দ্যাট মিনস দুইটা সেটের উপাদান বলতে হচ্ছে একটা সেটের মধ্যে 3 5 7 আছে, আরটার মধ্যে 5 3 7 উপাদানগুলো সেম আছে, 3 2 বার বা 5 7 বার যাই থাকুক না কেন, এই যে উপাদান তিনটা উপাদান আছে, তিনটা উপাদানই যদি একই হয় সেটাকে আমরা বলবো হচ্ছে সেটের সমতা। সেটের অন্তর বা একটা সেট থেকে আরেকটা সেট আমরা কিভাবে বিয়োগ করতে পারি, মানে দুইটা সেটের উপাদান থেকে অন্য সেটের উপাদান যদি আমরা বাদ দিই সেটাকে আমরা সেটের কি পাবো? অন্তর পাবো। দ্যাট মিনস এ সেটে মনে করো যে 1 2 3 4 5 আছে এবং বি সেটে আছে 3 5। এখন এই দুইটা সেট বিয়োগ করতে গেলে যে কমন যে জিনিসটা আছে বি সেটের মধ্যেও আছে এ সেটের মধ্যেও আছে, ওইটা বাদ দিলে যেটা থাকবে সেটাই হবে আমাদের সেটের অন্তর। এটা মোটামুটি তোমরা জানো, যেহেতু আমাকে মানে ম্যাথমেটিক্স শুরু করতে হয়েছে ধরে নিতে হবে, জানলেও আবার তোমাদের জানাই নিয়ে আমার সামনের দিকে আগাতে হবে, কথা কি বুঝছো? এরপর আছে সার্বিক সেট, আমরা যেটাকে বলি ইউনিভার্সাল সেট বলি। সার্বিক সেট বলতে পারবা কেউ? আমরা নরমালি বলি মানে যে কোনো সেট বলি বা সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, একটা নির্দিষ্ট সেট আছে অন্যান্য সেট গুলো যদি থাকে সেই সেটের যদি মানে উপসেট হয়, ওই যে সেটের থেকে উপসেট গুলি বার করছে ওই নির্দিষ্ট সেটকে বলবো হচ্ছে সার্বিক সেট আর কি, ওই উপসেট গুলির সার্বিক সেট।
সার্বিক সেটকে আমরা বড় আকার ইউ এর মতো আছে এই শব্দ দিয়ে সাধারণত আমরা প্রকাশ করে থাকি আর কি। পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, এটা পূরক সেট হচ্ছে একটা, মনে করো একটা আমাদের সার্বিক সেট আছে, মানে মনে করো যে চিত্রের মধ্যে একটা দেখা যাচ্ছে যে বড় একটা রেক্টেঙ্গেল আছে, এটা হচ্ছে সার্বিক সেট। এর মধ্যে আর একটা সেট আছে, এ সেট আছে, এর মধ্যে আর একটা এসি সেট আছে। এখন এই যে আমরা তিনটা সেট দেখতে পেলাম, তাই না? এখন এই যে সেটটা যেটা আছে, এ সেটের মধ্যে তো এসি সেটটা নাই, এই যে এসি সেটটাকে আমরা বলি হচ্ছে মানে পূরক সেট বলি আর কি। সংযোগ সেট হচ্ছে মানে দুই বা ততোধিক হতে পারে, দুইটা হতে পারে, তিনটাও হতে পারে, চারটাও হতে পারে, সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলি হচ্ছে সংযোগ সেট। জন্য মনে করো যে একটা সেট আছে, সি সেট আছে 3, 4, 5, আর একটা সেট ডি সেট আছে 4, 5, 6, তাই তো আছে। তাহলে আমাদের সংযোগ সেট কি হবে? এই দুই সেটের মধ্যে যেগুলো কমন আছে কমন গুলো নিব, এবং কমন ছাড়া আনকমন যেগুলো আছে সেই সবগুলোই নিব, এটাকে আমরা বলবো হচ্ছে সংযোগ সেট। এছাড়া আছে আমরা সেট সেট বলবো, দুই বা ততোধিক আমরা সেট পাবো, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটটাকে আমরা বলবো হচ্ছে সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট। দ্যাট মিনস হচ্ছে যেগুলো কমন থাকবে সেই কমনটা নিয়েই যে সেটটা হবে সেই সেটটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারসেকশন সেট বা সেট সেট। যেমন একটা সেট আছে, এ আছে 2, 3, 4, 5, 7, বি সেট আছে 3, 7, 9, 11। তাহলে এই দুইটার মধ্যে কমন কি কি আছে? দেখা যাচ্ছে যে কমন আছে দুইটার মধ্যে 3 এবং 7। এই 3 এবং 7 এর সমন্বয়ে যে সেটটা করছি সেটাকে আমরা বলবো হচ্ছে সেট সেট। এটা হচ্ছে নিঃছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। দুইটি সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে, সাধারণ উপাদান মানে কোনো সাধারণ উপাদান যদি না থাকে, সেই সেটটাকে আমরা বলবো হচ্ছে নিচ্ছেদ সেট। যেমন 5 সেট একটা নিচ্ছেদ সেট। এরপরে আরেকটা ব্যবহার করা হয়েছে শক্তি সেট। শক্তি সেটটা কি? কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের উপসেট বলা হয়। মানে কোন সেটের একটা সেটের অনেকগুলো উপসেট থাকে, সেই উপসেট দ্বারা গঠিত সেটটা ওই শক্তির পাওয়ার বোঝাবে আর কি। ক্রোমোজোর বলা হয়, অর্ডার পেয়ার বলা হয়। দ্যাট মিনস হচ্ছে আমাদের যদি এক জোড়া উপাদান থাকে, উপাদানের মধ্যে কোনটা প্রথম অবস্থান আর কোনটা দ্বিতীয় অবস্থান থাকবে তা নির্দিষ্ট করে যে জোর আকারে প্রকাশ করা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোর। মনে করো যে একটা উপাদান আছে এক্স, মানে প্রথম উপাদানটা যদি এক্স থাকে কোনো ক্রোমোজোরের, দ্বিতীয় উপাদানটা যদি ওয়াই থাকে, তাহলে এই ক্রোমোজোরটাকে আমরা লিখতে পারি এক্স এবং ওয়াই। আবার ক্রোমোজোর মনে করো এক্স এবং ওয়াই এ ও বি যদি সমান হয়, তা আমরা লিখতে পারি এক ক্রোমোজোর এক্স ওয়াই এবং এ বি দুইটাই সমান, এক্স ইকুয়াল টু আমরা এ বলবো এবং ওয়াই ইকুয়াল টু বি বলবো। দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রথম উপাদানের সমান হবে এবং দ্বিতীয় উপাদানের সমান হয়ে যাবে। কার্তেশীয় গুণন বলতে আমরা বুঝি যে দুইটা যদি আমাদের সেট থাকে, মনে করে এ সেট এবং বি সেট, এই এ সেট এবং বি সেটের ক্রস গুণ বা গুণটাকে আমরা বলি হচ্ছে কার্তেশীয় গুণ। দ্যাট মিনস হচ্ছে এ সেটের যে উপাদানগুলো আছে, এই মনে করো যদি এ সেটের দুইটা এলিমেন্ট থাকে, বি সেটের যদি মনে করো যে তিনটা এলিমেন্ট থাকে, তাহলে আমরা এ সেটে এই দুইটা এলিমেন্ট দিয়ে বি সেটের তিনটে এলিমেন্টকে গুণন করে যে আমরা
উপসেট গুলো পাবো সেটাই হচ্ছে কার্তেশীয় গুণক। যেমন মনে করো যে এ উপাদান আছে সাদা এবং নীল রং, বি উপাদান আছে লাল, হলুদ ও সবুজ, তাই না? এখন আমাদের এই কার্তেশীয় গুণজ ক্রোমোজোরের থেকে এ এবং বি আমরা লিখতে পারি সাদা লাল, সাদা লাল, সাদা প্রথমটা সাদা, বি এর আছে লাল, তাহলে সাদা লাল হবে। তারপরে ওই সাদা দিয়ে বি এর আছে হলুদ, তাহলে সাদা হলুদ হবে। আবার সবুজ আছে, তাহলে এর সাদার সাথে সবুজ হবে। এবং দ্বিতীয় উপাদান দিয়ে আছে নীল আছে, নীলের সাথে কি হবে? লাল হবে। নীলের সাথে কি হবে? হলুদ হবে। এবং নীলের সাথে সবুজ হবে। এটাকে আমরা বলি হচ্ছে কার্তেশীয় গুণজ। অন্বয় বা রিলেশনস, রিলেশনস ওই যে আমরা যে কার্তেশীয় গুণজ করলাম, এই গুণজের সাহায্যে আমরা রিলেশনটা প্রকাশ করতে পারি। এখানে ছোট্ট একটা জিনিস দেখাচ্ছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এর জন্য এদের রাজধানী দেখা হচ্ছে। এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে, একটা দেশ এবং যে সম্পর্কটা হচ্ছে দ্যাট মিনস প্রত্যেকটা দেশ এবং তার রাজধানীর সাথে একটা সম্পর্ক তৈরি করছে। যেমন থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। তাহলে দেশ ও রাজধানী দিয়ে একটা রিলেশন তৈরি করছে, বাংলাদেশ, ঢাকা, ভারত, নয়াদিল্লি, থাইল্যান্ড, ব্যাংকক। এখন এই রিলেশনটা আমরা ওই যে কার্তেশিয়াস গুণ আকারে প্রকাশ করতে পারি। যদি মনে করো যে একটার সেট এ হয় আর একটা সেট বি হয়, সেই এ এবং বি সেট যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন ক্রস গুণ করি, তাহলে আমরা কি পাবো? অন্বয় বা রিলেশন পাবো। এরপর হচ্ছে আমাদের ফাংশন আছে। ফাংশনটা আমরা বুঝি, তাই তো? দ্যাট মিনস হচ্ছে এই ফাংশনের মধ্যে একটা হচ্ছে চলক থাকবে, চলক, আর একটা থাকবে কনস্ট্যান্ট। চলক বলতে কি বোঝায়? ভেরিয়েবল আমরা চিনি তো, যেমন এক্স ওয়াই যদি আমরা ব্যবহার করি, এর যে মান দেব সেই মান হিসেবে প্রকাশ করবে, এটাকে আমরা নর্মালি ভেরিয়েবল বলি। আর হচ্ছে 2, 3, 4 এটা মান নির্দিষ্ট করা আছে, এটাকে আমরা নর্মালি কনস্ট্যান্ট বলে থাকি, তাই তো? এখন ফাংশন বলতেছে দুইটা চলক যদি হয় এক্স এবং ওয়াই, এদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। এক্স এর যদি আমরা যে কোনো একটা মান দিই, তাহলে ওয়াই ওই মান অনুযায়ী একটা মান পাবো। এখন ওয়াই কে আমরা বলবো কি? এক্স এর ফাংশন বলবো। ওয়াই কে বলবো হচ্ছে এক্স এর ফাংশন। আর এক্স এর ফাংশন আমরা লিখতে পারি ওয়াই দিয়ে, লিখতে পারি ফাংশন এক্স, জি এক্স, এফ এক্স ইত্যাদি আমরা সাধারণত ফাংশন গুলোকে প্রকাশ করতে পারি। এর মধ্যে আমাদের কিছু অঙ্ক থাকবে। আচ্ছা, এর সাথে আছে ডোমেন এবং রেঞ্জ। আমরা ডোমেন রেঞ্জ তো সবাই চিনি এবং চিনার কথা আছে। যদি এটা হচ্ছে রিলেশন বা অন্বয়ের ক্রোমোজোরের উপাদানগুলোর সেটটাকে বলবো হচ্ছে ডোমেন, আর হলো দ্বিতীয় উপাদানটার সমন্বয়ে যে সেট হবে সেটাকে বলবো হচ্ছে আমরা রেঞ্জ। দেখো একটা অন্বয় আছে, এস আছে 2, 1, 2, 2, 3, 2, 4, 5। এখন আমরা ডোমেন বলবো হচ্ছে প্রত্যেকটার প্রথম সংখ্যা। যেমন প্রথম এলিমেন্টটা 2 এর 2 নেব, দ্বিতীয়টার থেকে নেব কত? দ্বিতীয়টার থেকেও আমরা কত নেব? 2 যদি আমরা কমন করে যায় তাহলে একটাই নেব, তারপর হচ্ছে 3 নেব এবং 4 নেব। এটার নাম হচ্ছে আমাদের ডোমেন বা ডম বলবো। আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে আছে 5। এই মিলে যেটা হলো সেটা হচ্ছে রেঞ্জ। এই ডোমেন এবং রেঞ্জের অঙ্ক ছোট্ট ছোট অঙ্ক দিয়ে থাকে। একটা অন্বয়ের সেট দেওয়া থাকবে, সেই সেট থেকে বলবে যে এখান থেকে ডোমেন বাইর করো, এখান থেকে রেঞ্জ বাইর করে নিতে হবে। এখন দেখো, ছোট্ট কিছুক্ষণ আগে বলছিলাম যে এরকম ছোট্ট ছোট অঙ্ক দিতে পারে। যেমন দিয়ে দিচ্ছে √18/√32,
√3/2, √3/√2, √8/√6 বা 1/√8। এই সংখ্যার মধ্যে কোনটা মূলদ? এখন মূলদ হইতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে এটা একটা ভগ্নাংশ হবে। দ্যাট মিনস এটা আমরা যদি ভাগ করি 3 √3 এবং √2 কে যদি ভাগ করি এটা দশমিক আসবে, এটা আমরা ভগ্নাংশ পাবো না, তাহলে আমরা এটাকে আমরা মূলদ বলবো না। যেমন √8 এবং √6 এটাকেও যদি আমরা ভাঙি, √8 মানে কি 2√3 আর √6ই থাকবে। এটাকে যদি ভাঙি আমরা ভগ্নাংশ পাবো না, দশমিকের কিছু একটা পাবো, সেটা মূলদ সংখ্যা হবে না। 1/8 করলে 4 গুণ 2, দ্যাট মিনস 2√2, এটাকে আমরা ভগ্নাংশ পাবো না। তাহলে আমরা ভগ্নাংশ কার মধ্যে পাইতে পারি? এখন একটাই আছে √18 এবং √32। ডান দিকে দেখো, একটু দেখাই দিছিলাম। √18টিকে আমরা লিখতে পারি 2 গুণ 9, 9 দুগুণে কত 18, আর 32, 16 দুগুণে 32। এখন 9 কে বর্গমূল করলে কত হবে? 3 হবে। 16 কে বর্গমূল করলে 4 হবে। তাহলে ওটা রুটের বাইরে চলে আসবে, আর ভিতরে থাকবে কি √2 কাটা গেলে এখানে সংখ্যাটা কি হয়ে যাবে? 3/4। তাহলে এটা কি আমাদের কি সংখ্যা হয়ে যাবে? মূলদ সংখ্যা। দ্বিতীয়ত আছে 2/9, এটা একটা স্রেফ ভগ্নাংশ। এখন এটা কি হবে? মূলদ সংখ্যা হবে, অমূলদ না, স্বাভাবিক না, অনাবৃত দশমিক হবে না। এরপরে আর একটা দেওয়া আছে, নিচের কোনটি মূলদ সংখ্যা? √6, √8, কিউব √6, কিউব √ হচ্ছে 8। এখন √6 করলে আমরা দ্যাট মিনস হচ্ছে ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা কোনোটাই পাবো না। তারপরে √8 কেও করলে পাবো না। √8 মানে কি 2√2, আবারও সেই রুটে থেকে যাচ্ছে। 6 কিউব √ করলেও ওই 6 কিউব √ করলে দশমিকে চলে আসবে। এখন √8 কে করলে আমরা কি 8 কে যদি করি 2 করি, এখানে একটা করলে আমরা কিউব চলে যাবে, 2 এর উপর কিউব করলে এটা থাকবে হচ্ছে 2। তাহলে আমরা এটাকে বলতে পারবো যে এটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আবার বলছে √12/75 কোন ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা বা মৌলিক সংখ্যা? আমাদের এটাকে ভাঙাই নিতে হবে। এখন 12 কে আমরা যদি ভাঙাইতে পারি 4 গুণ 3 12, আর 75 কে যদি আমরা ভাঙাই 25 গুণ 3। এখন কেন 4 এবং 25 দিয়ে ভাঙাইলাম? যেহেতু একে রুটের মধ্যে আছে, একে বর্গমূল করা যাবে। বর্গমূল করলে 4 থেকে আমি বাইরে নিয়ে আসতে পারবো 2 করে। 25 কে যদি আমি বর্গমূল করি সেখানে আমরা কত 25, 5 5 25, ভিতরে থাকতেছে কত 3 3। এই √3 কেটে যাবে, কেটে যাওয়ার পরে এটা একটা ভগ্নাংশ চলে আসবে। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। এখানে কিছু পূর্ণবণিকের অঙ্ক দেওয়া আছে। যদি পূর্ণবণিকের অঙ্ক তোমাদের যেহেতু কিছুক্ষণ আগে দেখাইলাম, এই পূর্ণবণিকের আমরা গুণগুলো পূর্ণবণিক ভাঙবো, ভাঙার পরে গুণ করে আমরা সংখ্যাগুলো বের করতে পারবো। এরকম পূর্ণবণিকের অঙ্ক তোমাদের থাকবে। এখন এই পূর্ণবণিকের অঙ্ককে একটু বলবো না তোমরা মোটামুটি পারবা? বলো। বলেন স্যার। দেখো, প্রথমটা আছে 1.6 পূর্ণবণিক 3 গুণ দেওয়া আছে 7.3 পূর্ণবণিক। এখন এই যে 1.63 কে ভাঙতে হবে। ভাঙতে হবে মানে কি, পূর্ণবণিক ভাঙতে গেলেই এই যে সংখ্যাগুলো আছে দশমিক ছাড়া সংখ্যাগুলো লিখবো, এবং যার উপর পূর্ণবণিক নাই সেটাকে বিয়োগ করব, এবং যে সংখ্যার উপর পূর্ণবণিক আছে দশমিকের পরে সেই সংখ্যাগুলো কি করব? 9 9 লিখবো। যদি দশমিক পরে কোন সংখ্যার উপর পূর্ণবণিক না থাকে সেটাকে আমরা 0 দেব। তাহলে 163 লিখলাম, 1 এর উপর পূর্ণবণিক নাই, ওটা মাইনাস করলাম 1, আর 6 এবং 3 এর উপর পূর্ণবণিক আছে, এই জন্য এটার দুইটা 9 হয়েছে। গুণ হচ্ছে 7.3 এর উপর পূর্ণবণিক আছে, তাহলে এখানে 7 এবং 3 করলে কত হয়? মোট 73 হবে। 73 থেকে আমাদের কি যাবে? পূর্ণবণিক নাই যে সংখ্যা, যার উপর পূর্ণবণিক থাকবে না সেটা বিয়োগ হবে, 7 বিয়োগ করবা, এবং 3 এর উপর পূর্ণবণিক আছে, এটা 9 হবে। এটা কাটাকাটি করলে আমরা কত পাবো? যে গুণ করে বসাইলে
162/99 66/9 কাটাকাটি করলে আমরা এখানে একটা রেজাল্ট কত পাবো 12 পাবো। দেখো আমরা নিচের একটা দিক যাই 0.3 পৌনঃপুনিক 5 ভাগ হচ্ছে 0.6 উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। এটাও আমরা যদি পৌনঃপুনিক ভাঙ্গি 0.35 কে করতে হলে 35 বিয়োগ 3 এর উপর নাই -3 এবং 5 এর উপর পৌনঃপুনিক আছে 9, 3 এর উপর নাই 0। অনুরূপ ভাবে 6 এর উপর পৌনঃপুনিক আছে 6 সংখ্যা থাকবে, তার উপর 9 হবে। যেহেতু ভাগ, নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে। এখন এই কাটাকাটি করলে আমরা যে মানটা পাবো হচ্ছে 0.5333। এখন 5 এর পরে দেখা যাচ্ছে অনেকগুলো 3 আসতেছে, এই 3 গুলোকে আমরা আবৃতের মধ্যে নিয়ে আসবো। একটা পৌনঃপুনিক 3 এর উপর দিয়ে দিলে বুঝে নেব যে এরপর আজীবন 3 যাবে, এই 3 সংখ্যাটা ব্যবহার করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এইভাবে ছোট ছোট উত্তরগুলো আমরা পেয়ে যাব। বোঝা যাচ্ছে কিছু? এগুলো কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস করতেছে বাবা, তোমাদের জাস্ট আমি তোমাদের মেমোরাইজ করার জন্য, যেহেতু তোমরা পরীক্ষা দিয়ে পাশ করে আসছো, এই ছোট ছোট জিনিসগুলো হয়তো ম্যাট্রিক পরীক্ষায় আসে নাই, অবহেলা করছো, এই অবহেলার জিনিসগুলোই তোমাদের দেখা যাচ্ছে যে পরীক্ষায় থাকবে, যে ওগুলো তো আমি বেশি পারি বা ছোট জিনিস, এই ছোট জিনিসই অবজেক্টিভ টাইপের মধ্যে তোমাদের থাকবে। এরপরে যে আমরা থ্রেটেড থেকে কিছু আমরা দেখাইলাম, যেমন মনে করো যে এখানটা আছে ফাংশন অফ x ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে x এর কোন মানের জন্য ফাংশন অফ x0। এখন x এর কয়েকটা মান দেওয়া থাকবে, এখন কোন মানটা বসাইলে আমি এই ফাংশনটা 0 হবে। দেখো যদি আমি প্রথমে x এর মান 2 বসাই, ওই যে কয়টা মান দেওয়া আছে তুমি একটু চেক করে দেখবা, 2 বসাইলে কত হবে, x কিউব মানে 8, তারপরে 2 মাইনাস 2, 8 এর থেকে 2 গেলে কত থাকবে 6 মাইনাস 24, কিন্তু 0 হচ্ছে না। যদি 4 বসাও, 4 কিউব মানে কি 4 4 16 4 16 64 বিয়োগ 4 60 বিয়োগ 24 করো, 0 হচ্ছে না। 6 বসায় দেখো, মানে 6 কিউব মানে এটা করলেও দেখবা যে আমাদের 0 হয়। যখন 3 বসাও, 3 বসাইলে দেখো 3 কিউব মানে কি 27, 27 এর থেকে যদি আমি 3 বিয়োগ করি কত থাকে 24, 24 থেকে 24 বিয়োগ করলে কত থাকবে 0। কথা কি বোঝা গেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা কি আসো নাকি ঈশের সাথে? আসি স্যার। আচ্ছা, ওই 1 ঘন্টা সময় ফিক্স আপ করা ছিল তো, এই জন্য 1 ঘন্টা পরে বন্ধ হয়ে গেছিল আর কি। আচ্ছা। ওই যে ফাংশনের অঙ্কটা বুঝতে পারছো তো? বুঝে? জি স্যার। এরকম ফাংশনের অঙ্ক এরকম থাকবে, যেমন ফাংশন অফ x ইকুয়াল টু x4 মাইনাস mx প্লাস 5 এবং ফাংশন মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে m এর মান কত চাইছে, তাই তো? দ্যাট মিনস হচ্ছে আমরা ওই যে ফাংশন x এর জায়গায় -1 বসাবো, 1 বসানোর পরে যে মানটা পাবো ওই মানটা সমান সমান আমরা কি করব 0 বসাবো। 0 বসাইলে আমরা যদি সমাধান করি, দেখো আমরা লিখছি ওই যে -1 বসানোর পরে এর মান আসছে x টু দি পাওয়ার -1 x টু দি পাওয়ার 4 করলে যে কোনো সংখ্যার উপর যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে মাইনাস থাক আর প্লাস থাক ওটা প্লাসই হবে, আর স্কয়ার যদি স্কয়ার থাকে জোড় সংখ্যা থাকে অনুরূপ ভাবে x টু দি পাওয়ার 4 কে আমরা যদি -1 বসাই তাহলে ওটা হচ্ছে 1 m মাইনাস m, আর x স্কয়ার কে যদি -1 বসাই ওটা হবে 1, তাহলে m এর সাথে 1 করলে m হবে, আর 5 আছে 5, তাহলে 5 আর 1 6, তাহলে m টাকে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে m সমান সমান কত হবে 6 হবে। দ্যাট মিন্স আমাদের যে অবজেক্টিভের মধ্যে 6 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 1 দেওয়া আছে, -6 দেওয়া আছে, তাহলে তোমরা কোনটা টিক দিয়ে ফেলবা 6 এর মধ্যে টিক দিয়ে ফেলবা। অনুরূপ ভাবে আরো কিছু দেওয়া আছে, দেখো আসছে অর্ণয় সেট দেওয়া আছে, s ইকুয়াল টু দেওয়া আছে 3 1 3 3 4 3 এবং 5 4, এটা আমরা বলছিলাম এর রেঞ্জ কোনটা। আমরা রেঞ্জ সম্পর্কে তোমাদের ধারণা দিছিলাম যে এলিমেন্টের কোন সংখ্যাটা রেঞ্জ হবে, দ্যাট মিন্স হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা হবে, দ্বিতীয় উপাদানটা হবে রেঞ্জ। দ্যাট মিন্স প্রথম এলিমেন্টের
দ্বিতীয় সংখ্যা কত আছে 1, দ্বিতীয়টার কত আছে 3, তৃতীয়টার কত আছে 3। যেহেতু 3 একবার নিছি এজন্য তৃতীয়টার 3 ওই একবারই হলো, এবং চতুর্থটার আছে কত 4। তাহলে আমাদের যে রেঞ্জ কত হলো 1, 3 এবং 4। বুঝতে পারছো? বোঝা গেছে তো কথাটা? জি স্যার। তারপরে দেখো পরেরটাতে দেওয়া আছে অন্যয় সেটের জন্য 8 দিয়ে দেওয়া আছে -3, 2, 3, 3, 4, 3। এই অন্যয় সেটের ডোমেন নিচের কোনটি? আগেরটা হচ্ছে রেঞ্জ, পরেরটা হচ্ছে ডোমেন। এন্ড ডোমেন আমরা জানি ডোমেন কোনটা হবে, প্রথম এলিমেন্ট গুলো হচ্ছে আমার কি হবে ডোমেন হয়ে যাবে। এখন প্রথম এলিমেন্ট পয়লারটা কি আছে -3 আছে, -3 দ্বিতীয়টায় কত আছে 3 আছে, চতুর্থতে কত আছে 4 আছে। এই কয়টা বসাইতে পারলে তোমার উত্তর হয়ে গেল। তাহলে -3, 3, 4 এটাই হচ্ছে আমাদের ডোমেন। এই হলো আমরা যদি বলতে পারি যে আমাদের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার যদি আমরা বলি যে বাস্তব সংখ্যা কি, পৌনঃপুনিক বা আবৃত অনাবৃত সংখ্যা কি, দশমিক কি, দশমিক ভগ্নাংশ কয়টা আছে, বা আমরা যেটা বলি যে পূর্ণ সংখ্যাটা কি। এরপরে বলবো যে আমরা যে জিনিসগুলো দিলাম সেটটা কি, তারপরে হচ্ছে ডোমেনটা কি, রেঞ্জটা কি, এবং সেটের মধ্যে আমরা দেখলাম যে উপসেট আছে, তারপর হচ্ছে সংযোগ সেট আছে, ইন্টারসেকশন আছে। এই সেট এই জিনিসগুলো মোটামুটি আমরা আলোচনা করলাম আজকে, তাই তো? এই জিনিসগুলোর মধ্য থেকেই ছোট ছোট দ্যাট মিনস যে কাকে বলে কি বলে আসবে না, তবে যদি তুমি ওই বেসিকটা জানা না থাকে, যেমন তুমি ডোমেন আর যদি রেঞ্জের মধ্যে যদি তুমি না জানো যে ওই যে আমরা যে সাবসেট থাকে বা অন্যয় সেট থাকে, এটার প্রথম এলিমেন্টগুলি হবে ডোমেন, আর হলো দ্বিতীয় উপাদানগুলি হবে হচ্ছে রেঞ্জ। এটা আমাকে জানতে হবে, জানলেই আমরা অঙ্কগুলো করতে পারবো বা পড়তে পারবো। তাহলে তোমাদের মোটামুটি আজকে আমরা এই 2 চ্যাপ্টার সম্পর্কে আলাপ করলাম। পরবর্তীতে আমাদের আর একটা ক্লাস আছে, বাকিতে আমরা যেমন ক্ষেত্রফল বা পরিমিতি, পরিমিতি নাম শুনছো তোমরা? জি স্যার। পরিমিতিতে কি বের করে? জমির ক্ষেত্রফল বের করে, বৃত্তের ক্ষেত্রফল বের করে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করে। এই ক্ষেত্রফলগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সবাই কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? জানো কেউ? জি স্যার। বলো, যদি বলো, একজন বলো তো ত্রিভুজের ক্ষেত্রফল কি যদি বিষমবাহু ত্রিভুজ হয়? বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ চেনো কিনা আগে তাই বলো। সমদ্বিবাহু স্যার। বিষমবাহু, বিষমবাহু মানে যে ত্রিভুজের তিনটাই বাহু আলাদা আলাদা বা অসমান, সেটাকে আমরা বলছি বিষমবাহু। হ্যাঁ, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে বলতে পারবা? হাফ ইনটু ab ইনটু। হ্যাঁ, এটার জন্য ক্ষেত্রফলটা একটু লিখে নিতে পারো, মানে s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এসটা কি? এসটা হচ্ছে তিনটা বাহু পরিসীমার গড়, a প্লাস b প্লাস c ভাগ 2। এটা করলে আমরা বিষম বাহুর কি পাবো? ক্ষেত্রফল পাবো। আর নরমালি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানবো, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা আর কি। এখন এই যে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি কিনা? পিথাগোরাসের একটা সূত্র আছে, জানো তোমরা? জি স্যার। জি। বলো তো কে জানো একটু শুনি। প্রতিভ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ধন্যবাদ, তোমার মোটামুটি জানা আছে, তোমাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, সবারই এটা জানতে হবে, কারণ এই কিছু কিছু অঙ্ক আমাদের আছে এই পিথাগোরাসের সূত্র দিয়েই আমাদের কি করতে হবে। হয়তো দুই বাহু দেওয়া আছে বা লম্ব, মনে করো যে অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমার এখন লম্ব বের করতে হবে। লম্ব আমি বের করতে পারবো না, অতিভুজ ভূমি দেওয়া থাকলে দেওয়া ওই সূত্রের সাহায্যে আমরা দেখা যাচ্ছে যে একটা দুইটা বাহু দেওয়া আছে, তৃতীয় বাহুটা আমরা বের করতে পারবো। আর তৃতীয় বাহুটা বের করতে পারলে আমরা কি করবো? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। বৃত্তের ক্ষেত্রফল জানি, এগুলো আমাদের কিন্তু পরীক্ষার অংশ বিশেষ এবং আসবে, কথা কি বুঝছো? বৃত্তের ক্ষেত্রফল কি কেউ জানো?
স্যার পাই আর স্কয়ার নাকি স্যার? পাই আর স্কয়ার? পাই আর স্কোয়ার। আমি যদি বলি পাই ডি স্কোয়ার বাই 4 বলি তাহলে অসুবিধা আছে? না স্যার, স্কয়ার। পাই ডি স্কোয়ার বাই 4 আর তুমি বললা পাই আর স্কোয়ার, এই দুটার মধ্যে পার্থক্য বলতে পারবা? ডিটা কি এবং আরটা কি বলো তো? এটা আর হচ্ছে, তো মনে হয় বৃত্তের ব্যাসার্ধ হ্যাঁ, নাকি স্যার? যদি মানে ব্যাসার্ধ দিয়ে ক্ষেত্রফল বের করি তাহলে আমরা কি লিখবো? পাই আর স্কোয়ার। আর যদি ব্যাস দিয়ে ডায়ামিটার দিয়ে বের করি, ডিতে ডায়ামিটার বোঝায় তো, আর তে রেডিয়াস বোঝায়, এই জন্য ওইভাবে সূত্রটা তৈরি করা হচ্ছে পাই আর স্কোয়ার বাই পাই ডি স্কোয়ার বাই 4। আর এবং ডি এর মধ্যে, ব্যাস এবং ব্যাসার মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি বলতে পারবা? না স্যার। আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, আর ইকুয়াল টু ডি বাই 2। এটা এটা হচ্ছে বেসিক নলেজ, তোমাকে জানতে হবে। তোমরা তো সব ডিজিটাল ছেলে মেয়ে, অনেক কিছুই হয়তো মেমোরাইজ করতে চাও না। দেখা যাচ্ছে চাইতেই মোবাইল টিপ দেওয়া, এই গুগল ভাই বা চ্যাট ভাইকে বলে দিলা যে এটা বলে দাও, ও বলে দেবে, কিন্তু তোমরা মেমোরিতে রাখতে চাও না। কিন্তু তোমার এই যে পরীক্ষার জন্য কিছু কিছু জিনিস তোমাকে মেমোরিতে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের পরিমিতির জন্য আমাদের ক্ষেত্রফলগুলো লাগবে, বৃত্তের ক্ষেত্রফল লাগবে, তারপরে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলতে পারবা? বর্গক্ষেত্রের ক্ষেত্র 4 এ নাকি স্যার? 4 এ নাকি? 4 এর তো ক্ষেত্রফল না রে বাবা, ক্ষেত্রফলের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কারণ বর্গক্ষেত্র একটা স্যার বাহু হচ্ছে এ, আমরা যদি চারটা বাহু এ হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ আর এ গুণ করলে কি হয়ে যাবে? এ স্কোয়ার। স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? এগুলো জাস্ট বেসিক তোমাকে বলে রাখতেছি, আগামী ক্লাসে আমরা এটার উপরে মানে আমরা অনুশীলন কিছু করব, কথা কি বুঝছো? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যদি দৈর্ঘ্য এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে আমরা ক্ষেত্রফল কি বলবো? এ ইন্টু বি। বি। এখন ওই এই ক্ষেত্রফলগুলো, ট্রাপিজিয়াম নাম শুনছো? জি স্যার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলতে সমান্তরাল দুই বাহুর যোগফলের অর্ধেক ইন্টু এদের মধ্যে দূরত্ব। সমান্তরাল দুই বাহু যদি থাকে, একটা এক্স আর একটা ওয়াই, এক্স প্লাস ওয়াই ভাগ 2 ইন্টু হচ্ছে এদের মধ্যে দূরত্ব, এই দূরত্ব গুণ করলে আমরা কি পাবো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এরকম ভাবে সামান্তরিকের ক্ষেত্রফল, লম্বসের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলগুলো আমরা একটু জেনে ফেলবো, জানলেই আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। সায়েন্সের যারা ছিল তারা তো ত্রিকোণমিত্রি সম্পর্কে তোমাদের বোধহয় ধারণা ভালোই আছে, তাই তো? আর্টস এবং কমার্স ত্রিকোণমিত্রি সম্পর্কে ধারণাগুলো, এই সূত্রগুলো একটু মনে রাখবো। সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই যে জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে আমরা কোন স্থানের উচ্চতা কত, হাইট কত, এই জিনিসগুলো আমরা এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। প্লাস হচ্ছে সাইন, কস এবং ট্যান, এগুলোর যে কোণের মানগুলো আছে, যে মানগুলো আমাদের অবশ্যই জানতে হবে। দ্যাট মিনস আমরা কোণের মান ম্যাক্সিমাম ক্ষেত্রে জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 90। 90 ডিগ্রি। আমরা সাইন এর মান কত হবে, কসের মান কত হবে এবং ট্যানের মান কত হবে, এগুলো আমাদের মেমোরাইজ থাকতে হবে। আর যদি মেমোরাইজ করতে না চাই, তাহলে একটা তুমি বানাই নিবা, 0, 30, 45, কত, 60, 90। এখন প্রথমটাকে 0 দিবা, 30 ডিগ্রি 1, 2, 3, 4 দিয়া প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করে রুট করবা, রুট করলে প্রত্যেকটার মান তুমি পেয়ে যাবা। দ্যাট মিনস সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, সাইন 90 ডিগ্রি মান কত, 1। অনুরূপ ভাবে কসের করতে গেলে উল্টা দিক থেকে আসতে হবে, 90 কে 0 ধরতে হবে, 60 কে 1, 45 কে হচ্ছে কত, 2, তারপরে 30 কে 3 আর 0 কে 4। এরকম ভাবে 4 দিয়ে ভাগ করে যদি রুট করি, তাহলে আমরাও কস এর মানটাও তাড়াতাড়ি বের করতে পারবো। কস 0 ডিগ্রি মান হচ্ছে কত, 0, 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, 45 ডিগ্রি মান হচ্ছে
1/√60 ডিগ্রির মান হাফ আর 90 ডিগ্রির মান হচ্ছে 0। এই দুইটা যদি জানো tan এর মান জানতে পারবা। tan মানে কি? sin বাই cos। এটা জানো তো সবাই? জি স্যার, মৌলিক সূত্র। মৌলিক এই কয়টা জিনিস জানবে। আমরা নেক্সটে এটার উপর আলাপ করব। তো জাস্ট তোমাদের একটু মানে বেসিকটা দিয়ে রাখলাম। আবার সাইন মানে কি? সাইন সমান কি? লম্ব বাই cos থিটা বাই sin কি? থিটা। ও ঠিক আছে, এটা বাহুর ক্ষেত্রে ঠিক আছে। লম্ব বাই ভূমি, এক- লম্ব বাই অতিভুজ, অতিভুজ। লম্ব বাই অতিভুজ। cos মানে কি? ভূমি বাই অতিভুজ। অতিভুজ। tan মানে কি? লম্ব বাই। লম্ব বাই ভূমি। এই জিনিসগুলো মোটামুটি আমরা যদি ভূমি। জানি, আমরা নেক্সটের অঙ্কগুলো যেটা দেখাবো এগুলো আমরা সম্পর্কে জানতে পারবো। তোমাদের জি স্যার। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা যারা আসলেই পলিটেকনিকে ভর্তি হওয়ার আগ্রহ আছো, দ্যাট মিনস বাইরে বোধহয় কিছু গাইড আকারে বই বাইর করছে, চাইলে ওটা নিয়ে তুমি একটা হেল্প নিতে পারো। আর তাছাড়া তোমার ম্যাট্রিকের বই যদি তুমি বেসিকটা পড়ে ফেলো, তাহলে দেখবা যে তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে কোনো কষ্ট হচ্ছে না, তুমি এমনি পারবা। তারপরে যে কয়দিন আমরা আছি আমাদের সাথে থাকো। এরপরে যদি আপডেট কোর্স করতে চাও আমাদের সাথে যোগাযোগ করো, আমরা হয়তো তোমাকে আরো একটু সামনের দিকে আগায় নিতে পারবো।